আসসালামু আলাইকুম। আমার নাম রিনসা। আজকে আমি যেমন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার চেয়ে আমার বড় পরিচয় হচ্ছে আমি নাহিদ স্যারের স্টুডেন্ট। আমি হচ্ছে ইন্টারমিডিয়েট। আসসালামু আলাইকুম। আমার নাম রুবাইয়া কাইসার। আমি এইচএসসি ধারাবাড়া তো স্যার আর শাহিন ভাইয়া যেমন বললো, আমি অন্যদের মতো অতটা ভালো স্টুডেন্ট ছিলাম না, তবে স্যার আর শাহিন ভাইয়ার সাহায্যতে শেষ পর্যন্ত লেগেছিলাম। তো তোমরা যারা আছো তারাও যদি শেষ পর্যন্ত লেগে থাকো তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা জায়গায় পৌঁছাবা। চুপচাপ বসে থাকার থেকে ব্যাগার দেওয়া তো ভালো, এটা তো শুনছো। কিছু একটা করতে থাকো। হ্যাঁ, এমন অনেক সময় আসবে তুমি স্টার্টিং যখন করবা তখন তুমি হয়তো পড়া ঠিকভাবে বুঝবে না, কিন্তু তুমি দুই একবার যখন পড়তে থাকবা ওটা কিছুটা হলেও তোমার আয়ত্তে আসবে। তো এইভাবে চেষ্টা করতে থাকলে ইনশাল্লাহ হবে। আর এই চেষ্টা করতে করতে দুই একবার ফেলার আসতে পারে, কিন্তু তখন আবার আশেপাশের মানুষ প্রতিবেশীদের কথা অনেক কানে আসে, ওইগুলোতে কান দেওয়া যাবে না। নিজের লক্ষ্যের দিকে আগাতে থাকবা, তাইলেই আমাদের আসসালামু আলাইকুম। আমার নাম রিনসা। আজকে আমি যেমন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, তার চেয়ে আমার বড় পরিচয় হচ্ছে আমি নাহিদ স্যারের স্টুডেন্ট। আমি হচ্ছে ইন্টারমিডিয়েট থেকে স্যারের কাছে পড়ি, কিন্তু প্রতিটা দিন যখন দরজা দিয়ে ঢুকতাম তখন তার আগে হচ্ছে আমার চোখ পড়তো ওইটার দিকে যে নেভার গিভ আপ, তুমি কখনো হাল ছেড়ে দিও না। প্রথম থেকেই আমার ভেতরে এমন একটা ইন্সপায়ারেশন সবসময় জাগতো যে তোমাকে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে হবে। এবার তো ঢাকা ভার্সিটি হচ্ছে শতবর্ষে পদার্পণ করলো। প্রতিটা সময় মনে হতো যেন আমি হচ্ছে শততম ব্যাচের স্টুডেন্ট হতে পারি। এই এই কথাটা আমার মনের মধ্যে সবসময় হচ্ছে প্রেরণা দিত যে তোমাকে ঢাকা ভার্সিটির শততম ব্যাচের স্টুডেন্ট হতে হবে, এটা। আর আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আমি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হতে পারছি। আর আমার পরিবারের সাপোর্ট, বিশেষ করে স্যারের সাপোর্ট, স্যার আমাকে যতটা ইনস্ট্রাকশন দিছে ওগুলো আমার ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হওয়ার জন্য অনেক বেশি কিছু ছিল, অনেকটাই বেশি কিছু। আর তোমাদের জন্য বলবো যে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য শুধু নলেজটা দরকার হয় না, স্কিলও থাকতে হয়। ইটস নট এ নলেজ বেসড হচ্ছে এক্সাম, ইটস অলসো স্কিল বেসড এক্সাম। মনে করো যে তোমার শুধু হচ্ছে যদি জ্ঞান থাকে, তুমি শুধু জ্ঞান দিয়ে ঢাকা ভার্সিটিতে হচ্ছে চান্স পেতে পারবে না, তোমার স্কিলও থাকতে হবে। আর যার স্কিল থাকবে সে তার ভিতরে অবশ্যই নলেজটাও থাকবে। আর ঢাকা ভার্সিটির হচ্ছে যে কোশ্চেনগুলো হয় ওগুলা কিন্তু তুমি কমন পাওয়ার আশা নিয়ে কখনোই পরীক্ষা দিতে পারবে না, কারণ তোমার ভেতরে একটা কনফিডেন্স থাকতে হবে, ঠিক আছে, কিন্তু তোমাকে হচ্ছে সবকিছু মেনটেন করে তোমার মেন্টালিটি ঠিক রাখতে হবে। তুমি যদি গিভ আপ দিয়ে দাও তাহলে কিন্তু আর হবে না। তোমাকে সবসময় একটা কনফিডেন্স ভিতরে আনতে হবে যে হচ্ছে আমি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হব। কিন্তু আর হচ্ছে তোমাদের ভেতরে তোমাদের মেইনলি তোমাদের প্রথমে আগে নিজেকে ঠিক রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, তবে তো পড়াশোনা করতে পারবা। নিজেকে সুস্থ রাখো, তারপর আর কখনো হাল ছেড়ে দিও না। আমাদের সাথে অনেকেই ছিল যারা অনেক ভালো স্টুডেন্ট ছিল, প্রথম তো অনেক হচ্ছে যারা আমার চেয়ে অনেক ভালো স্টুডেন্ট ছিল তাদেরকে আমার লাগতো যে মনে হয় আমার হবে না ঢাকা ভার্সিটিতে। এমনটা কখনোই ভাবা যাবে না যে তোমার আশেপাশে আর কি করলো না করলো, তুমি তোমার নিজের দিক দিয়ে ঠিক থাকো, তুমি অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবা। আর বিশেষ করে স্যারকে ধন্যবাদ দিলে অনেকটাই কম হয়ে যাবে। স্যার আমার জন্য যা করছে অনেক বেশি করছে। তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলতে পারো। আমি একটা কোশ্চেন করি, আপনারা যে মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা, অর্থনীতি পড়ছেন, এটা কি গাইড পড়ছেন নাকি শুধু বই পড়ছেন? মেইনলি বইটা ঠিক রাখো, তোমাদের বেসিকটা ঠিক রাখো। যে সাবজেক্টগুলোর কথা বললাম ওই সাবজেক্টগুলোর বেসিক জিনিসগুলো মাথার মধ্যে রাখো, তাহলে তুমি ভালো হতে পারবে। যুক্তিবিদ্যা আমার ছিল না, মনোবিজ্ঞান ছিল। মনোবিজ্ঞানের জন্য কোনো গাইড দরকার হয় না। বইটাই আগে ভালো করে পড়ো। কোনো সাবজেক্টের জন্য আমার মনে হয় না গাইড তেমন, আর্টসের জন্য আমার মনে হয় না গাইড তেমন কাজ হবে। বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপার বইটা স্যার তো আসেনি। স্যার ওইটা একদম, আমি এটা স্যার অন্যদের থেকে দেখেছি
যে অন্যদেরকে মানে অন্য জায়গায় যারা প্রাইভেট করে তাদের টেক্সট সলভটা কখনো হাতেই করে না। কিন্তু স্যার এখানেই একমাত্র যে আমরা ওই যে রিডিং পড়াইতো, ইভেন স্যার টাইম দিয়ে তোমাদের বাসায় পড়াই, আমি জানি যে একজনকে পড়াইতো, কেউ যদি বাসা থেকে নাও পড়ে আসে তাও যখন পড়তো তখন অন্তত সেই মানে গল্পটা সম্পর্কে এমনও জন আছে যে ইন্টারমিডিয়েট শেষ হয়ে গেছে তবে মানে কোন মানে ওই গল্পটাই সে জানে না, কিন্তু এখানে যে আসবে তাকে স্যার জানাই। আপনার মানে হচ্ছে ভার্সিটি এক্সামে হচ্ছে বোর্ড বইয়ের সব সাবজেক্ট না আদার্স কোনো সাবজেক্ট? দেখো, তোমাকে বোর্ড পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে, আর বোর্ড পরীক্ষায় ভালো করার জন্য তোমার প্রত্যেকটা সাবজেক্টেরই একটা ভালো জ্ঞান থাকা লাগবে। তুমি সাধারণ জ্ঞানের যদি ধরো, মৌলিক বিষয় থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। এবছরে যেহেতু আসেনি, কিন্তু গত বছর কিন্তু অনেকগুলো আসছিল। সমাজ বিজ্ঞান থেকে আসছিল, অর্থনীতি থেকে আসছিল, রাষ্ট্রবিজ্ঞান থেকে। এগুলা তোমাকে জানতেই হবে। এগুলো না জানলে একজন মানুষ যে ঢাকাতে চান্স পায়, আমার মনে হয় কি শুধু চোখ কান বুঝে যদি পড়াশোনায় করে যায় তার কোনো তো হয় না, চারিদিকে চোখ কান খোলা রাখতে হবে। এই জন্য তোমাকে বোর্ড বইগুলোতে পড়তেই হবে। আর যদি বাংলা ইংরেজি একটা সাবজেক্ট এখানে অ্যাডমিশনের জন্য, সেক্ষেত্রে বোর্ড বইটা তোমাকে ভালো করেই পড়তে হবে। আপনারা বোর্ড বই বেশি পড়তেন নাকি কোশ্চেন বেশি সলভ করতেন? বোর্ড বই প্লাস কোশ্চেন সলভ। তুমি বোর্ড বই পড়বা, তারপরে যদি তুমি কোশ্চেন সলভ না করো তোমার প্র্যাকটিসটা থাকবে না। তোমাকে প্র্যাকটিসের জন্য প্রচুর কোশ্চেন সলভ করতে হবে। আর এটা সবসময় মনে করো যে পরীক্ষার কিছু আগে সেই সময় এটা বেশি। সেসব টাইমিংটা মানে আমাদের আর্টসে যারা আছি আমরা মানবিক শাখার, এদের আমার মনে হয় না টাইমিং নিয়ে কোনো সমস্যা আছে। শুধুমাত্র এক জায়গায় টাইমিং নিয়ে সমস্যা, সেটা হচ্ছে আমাদের রিটেন হওয়ার কারণে আমাদের এবার কি ছিল মানে আমাদের যে কোশ্চেন ছিল এই কোশ্চেনে যে রিটেনটা আছে, একটা স্টুডেন্ট যদি ভাবে যে মানে একটু ডিপলি মানে নিঃশ্বাস নিয়ে সে মানে লিখবে, তার পক্ষে কখনোই সম্ভব না শেষ করা। হ্যাঁ, এইটা সমস্যা। কিন্তু তুমি যে এমসিকিউ নিয়ে বলো, এমসিকিউ নিয়ে আমার মনে হয় না কারো টাইমিং এর সমস্যা, কারণ প্রচুর টাইম। যেখানে একই সময়ে একটা স্টুডেন্টকে, সায়েন্সের স্টুডেন্টকে ওর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু ম্যাথ আসবে, ও যদি ওই টাইমে ম্যাথ কমপ্লিট করতে পারে তাহলে তুমি কোশ্চেনটা শুধু পড়ে, আর আমাদের আর্টসের তো বুঝতেই পারছো ওটা তোমাকে এমন আইকিউ আসবে না বা ম্যাথ আসবে না, সলভ করতে হবে। যে কোশ্চেনটা তুমি পড়ে পারবা সেটাই পারবা। ওটা নিয়ে যদি বেশি মানে ভাবা চিন্তা করছো তাহলে যে পারবা এটা না, কারণ এটা তো আর ম্যাথ না যে করে মানে তোমাকে হচ্ছে পারে করতে হবে। তো এমসিকিউ টাইমিং এর সমস্যা নাই, কিন্তু রিটেন টাইমিং এ প্রচুর সমস্যা। রিটেন এখন কার লিখার স্পিড কেমন, কার লিখার ধরন কেমন, কেউ আসে একটা কোশ্চেন মানে নিজেকে আগে মাইন্ড সেট আপ করে নেয় আমি এভাবে লিখবো। কিন্তু ভার্সিটিতে যদি আমি বলি সলিউশনারকে যে আমাদের হচ্ছে রিটেন ছিল, এটাতে যদি তুমি টাইমিং নিয়ে বলো তাহলে আমি ওই যে একই কথা, যদি একটু ডিপলি নিঃশ্বাস নাও তাহলে তুমি কখনোই শেষ করতে পারবে না। তুমি সবকিছু সাজায় নিয়ে যাবা, ওইখানে যে সব ভুলে যাবে। শুধু মাইন্ড 40 মিনিট সময় তোমার 40 বার লিখতে হবে হবে যে আমাকে কোনোভাবে শেষ করে আসতে হবে। হ্যাঁ, যে কোনো আর বিষয়। এইটা তো একটা বিষয় না যে তুমি আগে থেকে জানছো না যে একটা মানে 7 সেট আমি কমপ্লিট করবো, আমার 2 ঘন্টা মানে 30 মিনিট সময় আমি এইটা এত দিব, কিন্তু প্রথমটা একটু বেশি চলে গেছে আমি মানে সেকেন্ডটাই বেশি মানে তারপরে একটা কভার করে নিব। কিন্তু ভার্সিটি এক্সাম তো ওরকম না, মানে কোন টাইপসটা তোমার আসবে, তোমার অ্যাকচুয়ালি তোমার মানে কি রিটেন আসবে, তোমার হচ্ছে কম্পিটিটিভ স্টোরি আসবে না প্যারাগ্রাফ আসবে, এটা তো সম্পর্কেই জানা নাই। তুমি ওখানে গিয়ে উপস্থিত তুমি বুঝবে। এই কারণেই ওই যে ও বললো না যে হচ্ছে শুধু জ্ঞান থাকলেই হবে না, তার সঙ্গে স্কিলটা ধরতে হবে। ওই 1.5 ঘন্টা টাইম যে প্রপার ইউটিলাইজ করবে তার জন্য বাকি। যে অনেকজন পড়ছে, অনেক স্টুডেন্ট পড়ছে, দেখা যাচ্ছে তার আগে অসুস্থ হয়ে গেছে, কি ওই 1.5 ঘন্টা টাইম সে ঠিকঠাক কনসেন্ট মানে রুমে ঢুকে মানে এমন মনে হবে এসি চলছে তাও মনে হবে গরম লাগছে, এমন পরিবেশ পরিস্থিতি যে মানে অ্যাডমিশন যে শুধু পড়াশোনা তা না, যখন অ্যাডমিশনে মানে বসবা আর যখন এক্সাম দিয়ে বের হবা তখন বুঝবা যে মানে অ্যাডমিশন কি বা একটা পাবলিক সিট কতটা প্রয়োজন বা একটা পাবলিক সিটের জন্য কি না করতে হচ্ছে। স্যার, আমার প্রশ্নটা একদম মানে পার্টিকুলার মিমাপুর জন্য। এটা হচ্ছে যে আমি তো আপুকে প্রায় 13 বছর ধরে দেখছি ওই পুরী থেকে। তো তখন থেকে দেখা যাচ্ছে যে আপু না হলে শাওন আপু, সুকি এরাই মানে আমাদের গ্রামের মধ্যে সবথেকে ভালো ছিল। তো আপু যখন এসএসসি শেষ করলো সবাই একসেপ্ট করছিল যে হচ্ছে আপু সায়েন্স নিবে, কিন্তু নিয়ে নিল হচ্ছে আর্টস। তো প্রথম প্রশ্ন হচ্ছে আপু কি এটা কোনো স্ট্র্যাটেজি ছিল যে হচ্ছে আপু আর্টস নেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে? প্রথম প্রশ্ন এটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমরা যখন স্কুলে ছিলাম তখন হচ্ছে আপু কিন্তু প্রত্যেকটা কারিকুলাম অ্যাক্টিভিটিতে প্রায় অংশগ্রহণ করতো, বিশেষ করে সৃজনশীল, মেধা অন্বেষণ, তারপরে মৌসুমী প্রতিযোগিতা যেগুলো হইতো সবগুলাতে যাই। তো মেধা অন্বেষণের ক্ষেত্রে কিন্তু অনেক সময় যে এখন যেরকম রিটেন আসে, আনপ্রেডিক্টেবল রিটেন আসে, মেধা অন্বেষণেরও কিন্তু একটা পার্ট ছিল আনপ্রেডিক্টেবল রিটেন চলে আসতো।
তো এইটা কি আপনাকে হেল্প করছে কিনা? আচ্ছা, তোমার কোশ্চেন, যেহেতু আমি হাদিকে চিনি অনেকদিন থেকেই, তো হচ্ছে ও আমাদের মানে একই স্কুলে পড়াশোনা করা। ও হচ্ছে শাওন আপু আর সুপ্তি আপুর কথা বললো। তো আর আমার সায়েন্স নেওয়ার যে বিষয়টা আগে বলবি, সেটা মানে সবার সামনেই বলবি, সমস্যা নাই। আমি হচ্ছে যখন এসএসসি পাস করলাম তখন আমার ফ্যামিলি একটু একটু মানে একটা ট্র্যাজেডির মধ্যে দিয়ে যাচ্ছিল, যেখানে মানে আমি তখন নিতে পারতাম মানে সায়েন্স। আমার কথা ছিল, আমার আব্বু বা হচ্ছে আমার মানে দুজনেরই কথা ছিল, যেখানেই থাকি না কেন, মানে যেই সাবজেক্ট নিয়েই পড়ি না কেন, আর্টসে থাকি, কমার্সে থাকি, সায়েন্সে থাকি, কিন্তু টার্গেট মানে আব্বুর কথা বলবো, তোমাকে শেষ পর্যন্ত যেই সাবজেক্টে ভালো করবা সেখানেই যাইতে হবে। তো আমার ফ্যামিলির একটা মানে ইকোনমিক্যালি যেই হচ্ছে ট্র্যাজেডির কারণে আমি হচ্ছে ওখানে সায়েন্স মানে নিয়াবে, তবে ভেড়ামারাতে নেওয়া, আমাকে হচ্ছে ভেড়ামারাতেই থাকতে হবে। হ্যাঁ, ভেড়ামারা থেকে অনেক কিছু করা যায়, তবে আমার আব্বু বললো যে দেখো অনেকগুলো প্রাইভেট, তারপরে তুমি, আমি মোটামুটি এখন পারছি না, এটা বললো আমার আব্বুকে কিন্তু ছোট করা হবে, কিন্তু না, উনি বললো দেখো তুমি যেটা করবে সেটা। তবে আমি একটু ফ্যামিলির উপরে রাগ করেই আর্টস নিতাম। তবে এখানে আসার পরে আমার যে স্যারে তুমি বললে আমার কি ট্র্যাজেডি ছিল যে আমি আর্টস নিয়ে হচ্ছে ঢাকাতে পড়বো, না এমন না। আমি এসএসসি পাস করলাম, আমি সায়েন্স নিব, এটাই মানে সবাই নিছে আমার সঙ্গেকার, মানে একমাত্র আমি যে আর্টস নিছি, আর এটা বলবে ওদের ছোট করা হবে। এখন পর্যন্ত আমার যে মানে ফ্রেন্ড সার্কেল আছে, তারা শাওন মেবি হচ্ছে রাজশাহীতে হচ্ছে, মেবি না, শাওন রাজশাহীতে ভর্তি হয়েছে। তাছাড়া আমার একটা বন্ধু বান্ধবীও মানে হয়তো বা কী কারণে জানি না, তাদের রাগ ফেভার করছে নাকি না তারা ওই 2 বছর হতে পারে উপর ইউটিলাইজ করি নাই নাকি, এটা আমি জানি না। তবে ওদের এখনো কোথাও হয়নি, মানে ইনশাল্লাহ হয়ে যাবে হয়তো বা কোথাও একটা। কিন্তু আমার এরকম কোনো টার্গেট ছিল না যে আমি হচ্ছে আর্টস নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। এখানে আসার পরে আমার মানে রিয়েলাইজ করছি যে হ্যাঁ, আমি আর্টস নিছি তো কি হয়েছে, এখনো আমার জন্য অনেক কিছু করার সুযোগ আছে। তো এটা বোঝাইছে কিন্তু স্যার যে মনি তোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। আর আমি যদি একটু ডিপ্রেস থাকতাম, থাকতাম, মনি কক্সবাজার যাবে কি আমার সঙ্গে? স্যার আমাকে সবসময় কক্সবাজার যাইতে হবে না, কক্সবাজার তো যাইতেই হবে, কারণ মানে ফাইনালি তো কক্সবাজার যাইতেই হবে। এরকম করে এই ইন্সপিরেশনেই ধরো হচ্ছে আগানো। আর হচ্ছে বুঝতে যাইতো যে ইকোনমিক্যাল প্রবলেমের কারণে আমি হচ্ছে সায়েন্স নিয়েছিলাম না। আর আরেকটা কথা, আমার সৃজনশীল মেধান্বেষণ বা হচ্ছে কারিকুলাম এইসব অ্যাক্টিভিটিসের তুমি যেই মানে সুযোগ সুবিধা এগুলো অনেক রকমের হেল্প করো, অনেক। তোমাকে একটা মানে এমন একটা প্লেস তোমার মানে সৃষ্টি করে দেবে, যেখানে তুমি এটাও বলছো যে হ্যাঁ, আমি সব রকম ইভেন্টে আমার স্কুলে করতাম। যখন আমি হচ্ছে প্রথম যখন মানে যে অ্যাসেম্বলি করার জন্য সামনে থাকে না স্যার, তখন এত পরিমাণ প্রথম এদিকে হাত পা কাঁপতো, ঘাইমে একদম চয়েস করতে। হ্যাঁ, তো আর যখন আমি 6-এ প্রথম ওই যে নবীন বরণ অনুষ্ঠানে আমি প্রথম ভাষণ দিতে গেছিলাম, তখন আমি আইসে জিজ্ঞেস করছি আমার যেসব বন্ধু বান্ধব মানে বান্ধবীরা বসে আছে, এই আমার পা কাঁপছে, তোরা বুঝতে পারছিস? তো শেষ পর্যন্ত আমি যখন ওই যে মানে বিভিন্ন অনুষ্ঠানের যে করা, যে পার্টিসিপেট করা বা কোনো কিছুতেই সেরকম কোনো হতো না। আগে যখন মানে নাম যদি হঠাৎ করে 6-7-এ ডাইকে নিত, তাহলে বুকের ভিতর ধরে সেরকম একটা শুরু হতো, কিন্তু সেটা এখন আর হয় না। কোনো পরিবেশ পরিস্থিতিতেই ধরো যদি কেউ কোনো কিছু বলে, হ্যাঁ একটু কথা বলবো, এরকম সেই 5 মিনিট বলবো, সমস্যা হয় না। এটা নিয়ে আমার এখন আর কোনো সমস্যা হয় না। আর তুমি যেটা বললো যে রিটেন নিয়ে, আমার হ্যাঁ অবশ্যই ওই রিটেনগুলো যেখানে আসতো ওইটা তো উপস্থিত ছিল। ওই মানে সৃজনশীল যেখানে ওই এক্সাম দিতাম, ওখানে যেসব রিটেন আসতো ওইটা তো আমরা উপস্থিত করতাম। ওইটা তো আর মানে আমার হ্যাঁ সিলেবাসের মানে বিষয় না যে আমি পড়া আছে আমি করব। তো ওইটা যখন আমি মানে করতে পারি, মানে কিভাবে লিখবো, এটা যখন আমার মাথার মধ্যে আসে, তখন অবভিয়াসলি আস্তে আস্তে ইমপ্রুভ হতে তোমার একসময় দেখবা যে এই যে আমাদের যে রিটেন আছে, এই রিটেনে অনেকটাই কাজে লাগাবে। কারণ কোনো জিনিস শুরু না করলে তো শুরু হবে না। আমি ওখান থেকে শুরু করছি, তার মানে ওখানে ধীরে ধীরে আমার লেখার যে এটা আমি ওখানে একটাতে দেখলাম যে না আমার আসবো না, আরেকজন ফার্স্ট হয়ে গেছে, তাহলে সে কোন টাইপসের লিখছে এরকমটা কিন্তু মাথায় আসে না। স্যার কোনো কিছু না শুরু করলে তখন কিন্তু শুরু হবে না। একদিনকে তানিয়া ম্যাডাম, মানে তুমি চিনবা, তানিয়া ম্যাডাম একদিনকে গল্প করছে যে আমি বুঝলাম না যে একই পড়ি, আমরা একই বাসাতে থাকি, কিন্তু আমার ওই বান্ধবী সবসময় এক হয়, আমার দেখি যে 8-9 হয়ে যায়, এমন হয়। তো ম্যাডাম বলছে যে হচ্ছে কিভাবে, আমি একদিনকে এক পরীক্ষায়
ওর পাশে বসছি। তো দেখছি সময় সংকট, ও কি করলো যে একটা চিঠি লিখছে, চিঠি শেষের দিকে গিয়ে দেখছে টাইম পাচ্ছে না, তখন ও ওই জায়গায় লিখে দিল যে সময় স্বল্পতার কারণে তোকে আর আমি বেশি জানাতে পারলাম না, এরকম দিয়েছে, দিয়ে খামটা মাকাইয়ে ও চিঠিটা গ্যাপ করে দিছে। আর ম্যাডাম বলছে যে আমি ভাবছি যে বইয়ে যা যা আছে আমি তাই লিখবো, কিন্তু তাই করতে গিয়ে চিঠি যে 6টা অংশ সেটা কিন্তু পূরণ করা হবে না। মার্কস তো তোমার আগে টোটালি ওভারঅল আসবে, এটাই তো স্কিল, তুমি এটাই তো হচ্ছে মানে ঢাকা ইউনিভার্সিটি নেবে, তোমাকে তো নিবে না তুমি কত ঘন্টা পড়ছো, তুমি কি কি জানো তোমার ওই খাতা জানাবে, তোমাকে তো ডাকবে না, আমাকে তো আর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ডাকছে না, আমি কতটুকু জানি বা আমার বন্ধুরা কতটুকু জানে, যে যার মানে খাতা দিয়ে যোগ্যতা প্রমাণ হবে। তো এই খাতার মধ্যে ওইটুকু সময়ে 1.5 ঘন্টা সময়ে তুমি কিভাবে ইনপুট দিবা সেটা টোটালি তোমার উপরে ডিপেন্ড করবে। তো সবকিছু পারিপার্শ্বিক মানে কো কারিকুলাম যা বলবো সব কিছুই নিজেকে হেল্প করবে, আর নিজের যদি লক্ষ্য অটুট থাকে অবশ্যই একদিন না একদিন ঠিক জায়গাতে পৌঁছে যাবা। আর কোনো প্রশ্ন? আপনাদের চারজনের কাছে কোশ্চেন যে আপনারা জিকে মানে জেনারেল নলেজটা কিভাবে কভার করছেন, আর এবারকার কোশ্চেনের প্যাটার্ন তো জিকে তে মানে তেমন আসে না, অনেক চেঞ্জ হয়েছে, এটা আপনারা কিভাবে মানে ই করলেন এবার? চিঠি কিছু বই ফোকাস করে পড়তে পারো, কিছু বই আছে পরে যে সাজেশন চাও বলতে পারি, তো ওই বইগুলো মেইনলি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে পারো, কিন্তু তোমাকে ভার্সিটির জন্য যে একটা স্কিল থাকে যে তোমাকে সব পড়তে হবে না, তোমাকে কি বাদ দিয়ে পড়তে হবে, বাদ দিয়েটাই হলো অনেকে স্টুডেন্ট আছে না যে সব কিছু পড়ে একেবারে করে ফেললো, ওটা না, তোমাকে মেইনলি কিছু তুমি ফার্স্টে হচ্ছে কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, কোশ্চেন ব্যাংক থেকে তুমি একটা ধারণা পাবা যে কোনগুলো আসে পরীক্ষাতে প্রতি বছর, কোন প্যাটার্নে কোশ্চেন হয়। যদি ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে সাধারণ জ্ঞান এবার আমাদের খুবই হতাশ করছে, কারণ মানে এত ভালো প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু কখনো ভাবিনি যে এরকম আসবে। তো কোশ্চেন ব্যাংক থেকে তুমি প্রথমে ধারণা নিবা যে সাধারণ জ্ঞানের জন্য তোমাকে কোনগুলো পড়তে হবে, তারপর তুমি ওই বই অনুযায়ী বাদ দিবা যেগুলো আমার দরকার নাই বা এগুলো এরকম আসতে পারে না, মেইন যেগুলো আছে সেগুলোই ভালো করে মনে রাখো, ভালো করতে পারবা। আর কার প্রশ্ন আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে মানবিক নিয়ে পড়ছি, হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে পড়া একটা স্বপ্নের ব্যাপার, তো সেখানে হচ্ছে স্বপ্নটা যে কেউই দেখতে পারে। তো আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি এখানে বসে যখন আপনার সময় যে বড় ভাইয়েরা বা ওখানে পড়তো আপনি তাদের দেখে আরো ইন্সপায়ার হতেন যে আমিও একসময় ওখানে যাব। তো আমিও এখানে বসে আপনারা যে পড়ছেন আমারও একটা ড্রিম আছে যে আমি ওখানে যে একদিন আপনাদের মতো কথা বলবো, তখন আমার ছোট ভাই বোনের সামনে। তো আমি ওই স্বপ্নটা দেখি আমি হচ্ছে টোটালি তেমন ভালো স্টুডেন্ট না, তো আমার ক্লাস জিএসসিতে এসএসসিতে আর রেজাল্ট তেমন ভালো না, আর মোটামুটি এখনো কিন্তু রেজাল্ট তেমনও কিন্তু মানে আমার পড়ার ইয়েটা একদমই ভালো না। তো কিন্তু আমি স্বপ্ন দেখি যে আমি আপনাদের ওখানে যাব, আমি স্বপ্ন দেখি যে আপনারা যখন কথা বলছেন আমি ওখানে যেয়ে আমার ছোট ভাই বোনদের ইয়ে করবো। আমার স্বপ্ন আছে, কিন্তু আমার ইচ্ছা থাকার পরেও আমার স্বপ্ন আছে পড়ার, কিন্তু আমি আমার এর মতো পড়তে পারছি না। ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা কিন্তু আসলে অলরাউন্ডার, যে কোনো একটা দিক দিয়ে ভালো করে কিন্তু হয় না। কেউ মনে করে যে আমি সাধারণ জ্ঞানে 30-এর ভিতরে 27 পাবো আর বাংলায় পাস করবো, ইংরেজিতে পাস করবো, হয়ে যাবে, এখানে সাবজেক্ট আসবে না। তুমি প্লেস করতে পারো, তারপরে ভালো সাবজেক্ট আসবে না, তোমাকে সবগুলা অলরাউন্ডার থাকতে হবে সবগুলাতে। আমি কিন্তু দেখো আমি যে এসএসসিতে ছিল 4.33 আর এইচএসসিতে আসছে 4.00। আমি কলেজে যখন আসি তখন আমার প্রথম রেজাল্ট ছিল 3.58 ফার্স্ট টার্ম, ইয়ার ফাইনালে আসলো 3.75। এবার টেস্ট পরীক্ষায় আসলো 4.44। এটাই সর্বশেষ ছিল। আস্তে আস্তে উন্নত হয়েছে। আমি কিন্তু মনে করি না যে আমি শুধু পড়াশোনা করেই পাইছি, আমার মনে হয় কি আমি চারিদিক দিয়ে চোখ কান খোলা ছিল, যে কোনো বিষয়ে এক্সপার্ট ছিলাম, যে কোনো বিষয়ে। আমি আর্টস পড়ি কিন্তু আমি সায়েন্সের অনেক কিছু জানি। আমি বাড়িতে কাজ করি যখন, যে কোনো কাজে আমি একটা মনে হয় যে আমি ভালো পারি, এটা কিন্তু একটা সাপোর্ট।
সবগুলা মিলাই যদি ভালো করতে পারো তবেই টিকবা, নাহলে টিকবা না। গুছাই নিয়ে আসতে হবে একসাথে। আর আমার মনে হয় তুমি যে কোশ্চেন মানে করলা সেখান থেকে আমার যদি কথা আসে যে তুমি রেজাল্ট ভাবো না বা তুমি এখনই সেভাবে পড়া স্টার্ট করো না, মানে তুমি যে মানে ঢাকাকে 5 জনে এক কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জনে যেভাবে পড়া স্টার্ট করার কথা তুমি নিজেই বুঝতে পারছো যে তুমি এখনো শুরু মানে করনি বা কিভাবে শুরু করবা, কোথা থেকে শুরু করবা এটা বুঝতে পারছো না। আমার মনে হয় তুমি মানে এরকম টাইপের কোশ্চেন শুরু করে দিলে কিন্তু আর সমস্যা নাই, একদম শুরু করলে। আমি তো বলছি মানে যে কোনো জিনিস শুরু না করলে তো শুরু হবে না ভাই, শুরু করতে হবে। আর শুরু কোথা থেকে করবা সেটা তুমিই বুঝবা, কোথা থেকে মানে একটা র্যাঙ্কিংস বা হ্যাঁ অবশ্যই একটা ইন্সপিরেশনে রাখবে বা অবশ্যই এমন নয় আমরা বর্তমান যে প্রযুক্তি এই প্রযুক্তিতে এতটাই অ্যাডিক্টেড বা মানে যে ওইটা রেখে যে পড়াশোনা ওইভাবে মানে প্রপারলি আগাবো এটা আগানো হয় না ভাইয়া। তো প্রথমে একটা গাইডলাইন দরকার। তো আমি যখন করোনার মধ্যে বাসাতে ছিলাম তখনও পড়তাম, কিন্তু সমস্যা হচ্ছে যে একটা ফ্রিকোয়েন্স মানে একটা ধারাবাহিকতা আসবে ওইটা আসতো না। কিন্তু মনে করো যে আমি এমন একটা মানে মনে করলাম যে আজকে জিকের এটুকু থেকে এটুকু পড়বো, কিন্তু হয় কি 2 ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে, কেউ তো ধরার নাই। দিন শেষে যে একটা টিউটর বা দিন শেষে যে একটা গাইডলাইন আমার থাকবে ও নাই, মানে ওরকম কিছু ছিল না প্রথমের দিকে আমার লকডাউনে। তখন হতে পারে দেখা যাচ্ছে যে শুরু করতাম, শুরু করে ওই পৃষ্ঠা শেষ করে দিছি, কিন্তু 2-4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা শেষ করে দিছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি কিছুই পড়লাম না, আমি কিছুই জানি না মধ্যে। আবার কি করি, আবার ওই শুরু থেকে পড়তে শুরু করি। কিন্তু এভাবে দেখলাম যে না, এভাবে আমার সম্ভব নয়। আর গ্রামের তো একটা অন্য রকমের মানে কথাবার্তা শুনছি, যাই হোক আমাকে তো কিছু পড়তেই হবে একটা। তো আব্বুকে বললাম যে আব্বু আমার তো এখন হচ্ছে না, আর এই লকডাউনে কোথাও কোনো পড়াশোনা মানে নাই, আর আমি অফলাইন মানে অনলাইনে কোচিং করবো না, এটা আমার প্রথম থেকেই মানে একটা ছিল, আমি ওটা ভালো লাগে না এরকম। তো আমার মামা আসতে চাচ্ছিল না, আমার আব্বু এক প্রকার যেমন মানে বোনের ইতে হয়ে যেমন একটা জোর দেখানো, তেমন একটা জোর দেখাই মামাকে বললো আসতে হবে তোকে, এরকম বললো। তখন মামা আসলো, আমার আরো 3-4টা বান্ধবীকে নিয়ে পড়ি। তখন দেখলাম যে হ্যাঁ আমার শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে আমি যেই পড়াটা যে পড়ে 2 ঘন্টা পড়ে মনে হয়তো কিছুই পড়ি না, তখন মামা যদি পড়া দিত তখন আমার একটা প্রেশার কাজ করে। আমার না শুধু প্রত্যেক স্টুডেন্টের ভিতরে একটা প্রেশার কাজ করে যে আমাকে আজকে এই পড়াটা দিছে, কারণ কি দুপুর 2টায় কিন্তু মামা আসবে, এর মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। শুধু কমপ্লিট না, বাসাতে আসবে, তার মানে যদি ধরছে পড়া যদি আমি না পারি, মামা যাওয়ার সময় বাইরে গিয়ে আম্মু জিজ্ঞেস করবে কিরে কেমন করছে, তখন বলবে না। মানে স্টুডেন্ট কিন্তু তুমি বলো আমরা কেউ আইনস্টাইন না, কোনো অ্যারিস্টটল না, কোনো প্লেটোও না যে প্রকৃতি থেকে মানে শিক্ষা নেব। এক প্রকার চাপাচাপিতেই শিক্ষা নিতে হবে, চাপাচাপি না থাকলে হবে না, বুঝছো? যে হ্যাঁ আমি অনেক ট্যালেন্ট স্টুডেন্ট, আমাকে কারো বড় লাগে না, আমাকে কেউ চাপ দেয় না, আমি এমনি এমনিই শিখছি, এরকম কোনো বিষয় না, এরকম কোনো বিষয় না, চাপাচাপি থাকবেই। আমার এখন পর্যন্ত যদি জানি যে আম্মু একটু বাইরে গেছে, আম্মু 10 মিনিট পরে আসবে কি 20 মিনিট পরে আসবে, তাহলে ফোনটা ইজিলি 20 মিনিট মানে ইউজ করা যাবে। কিন্তু আম্মু যদি থাকে তখন এই যে একবার এরকম রাখা আর এরকমই করা। তো এই সব বিষয় কিন্তু চাপাচাপির মধ্যে ভাইয়া। কিভাবে শুরু করবা সেটা তোমার কতটুকু র্যাঙ্কিংস আছে তোমার নিজে বুঝতে হবে। নিজে না বুঝলে অপরজন আমি যে সমস্যাগুলো ফেস করছি তুমি সেগুলো নাও করতে পারো, তোমার সেই সমস্যা নাও হতে পারে, তোমার অন্য রকমের সমস্যা হতে পারে। আমি যে সাবজেক্টটা ভালো বুঝি তুমি ওই সাবজেক্ট কম বুঝতে পারো। তো যার সমস্যা তাকে রিয়ালাইজ করে তাকেই সেই সমস্যার পদক্ষেপ নিতে হবে, কিন্তু টাইম মানে নেওয়া যাবে না। কোনো একটা তুমি একটা সমস্যা মানে বোধ করছো আমার একটা টিউটর লাগবে, আমার মনে হয় এই স্যারের মানে এরকম না পড়ে এভাবে পড়লে ভালো হতো, এই রুটিন ওয়াইজ না পড়ে ওই রুটিন করা। সবাই বলে যে ভাই একটা রুটিন পাবেন, আপনার আপু একটা রুটিন পাবেন, এরকম। তো আমার রুটিন যদি তোমার কাছে লাগে সেটা তো হবে না গো। মানে তুমি কোনটা কতটুকু সময় দিবা। আমার যদি জিকে পড়তে ইন্টারেস্ট লাগে, জিকে যেটুকু আমি 1 ঘন্টায় কভার করবো, তোমার জিকে মানে হেজিটেট মানে তোমার পছন্দ নাই হতে পারে, তাহলে জিকে তোমার 2 ঘন্টা সময় লাগবে, তাহলে আমার রুটিনে কি তোমার কাজ হবে? আমার রুটিনে কি তোমার কাজ হবে? বা তুমি যে মানে যে র্যাঙ্কিংসে এখন আসো, তুমি আমাকে প্রশ্ন করছো জাস্ট আমি একটু বুঝলাম, কিন্তু তুমি যে র্যাঙ্কিংসে আছো তুমি প্রযুক্তি নিয়ে বেশি অ্যাডিক্টেড আছো না তোমার অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কোনো কিছু নিয়ে অ্যাডিক্টেড আছো, তুমি সেটা নিজে বুঝছো। তো যেটা নিয়ে মানে তোমার হতাশ হচ্ছে যে এটা আমার করা যাবে না, এটা করার আমি হচ্ছে, ওটা টোটালি বাদ দাও, এখন বাদ দাও। ও যদি মানে আমার মনে হচ্ছে দেখিয়ে বা করে যদি কোনো তুমি দরকার হয়, এখন দরকার নাই,
যখন সময় হবে তখন মানে আস্তে আস্তে হ্যাঁ যার আসার দরকার সে আপনা আপনি আসবে। আগে নিজে ঠিক হও, তারপরে দেখো কত কিছু আপনা আপনি আসবে। স্যার ডিউটিতে ট্রান্সফার হ্যান্ডরাইটিংটা কি কোনো হ্যাঁ, হ্যান্ডরাইটিং একটা ফ্যাক্ট। তোমাকে লিখতে হবে খুব ফাস্ট। তুমি সাজাই গুছাই নিয়ে যাবে পারবে না কিছুই। তোমাকে প্রথমত তোমার লেখার সিকোয়েন্সটা ঠিক থাকতে হবে। যেই টপিকে লিখবা সেই টপিকের ভিতরে থাকতে হবে, অল্প লাইনের ভিতরে এটা বোঝাতে পারতে হবে। আর যদি তোমার হাতের লেখা একটু ভালো হয় সেখানে প্লাস পয়েন্ট আছে। তার মানে এমনটা নয় যে আমার হাতের লেখা ভালো মানে দেখতে সুন্দর, মানে দেখতে লিখে আসতে হবে, লিখে ভিতরে সদরকার। হ্যাঁ এমনটা হবে না যে মানে আসান করে লিখে আসছো কিন্তু ভিতরে কিছুই নাই। সবার পক্ষ থেকে আমাদের এই স্টুডেন্টদের সবার পক্ষ থেকে অনুষ্ঠান পক্ষ থেকে একটা করে তাই তো 5 টাকা আমাদের আল্লাহ সাহিনী নেই